হাই ফ্রেন্ডস, আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। তো অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে চ্যাপ্টার ভিত্তিক ভিডিও দিন। মাইকেল মৌসুম দত্ত দিয়েছেন, এবার দীনবন্ধু মিত্র থেকে ভিডিও দিন। তো আপনাদের অনেকের অনুরোধেই আজকে আমি দীনবন্ধু মিত্র থেকে চ্যাপ্টার ভিত্তিক 50টি কমনযোগ্য বাছাইকৃত এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক দীনবন্ধু মিত্র। ওকে, তো যারা আমার অনলাইন ক্লাস সম্পর্কে জানতেন না তারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে আপনি কি অনলাইন ক্লাস করান। প্রত্যেকের ভিডিওতে বলেছি আমাদের অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি 300 জন নতুন ব্যাচে জয়েন হয়ে গেছে। তবু এই মাসে আমরা ভর্তি নিচ্ছি, অলরেডি 3 মাসের কোর্স ছিল, 1 মাস হয়ে গেছে। তো যারা আমার অনলাইন ক্লাসে ভর্তি নিতে চান, এখন 2-3 দিন আমরা ভর্তি নেব, তারা আমার 8768830230 এই নাম্বারে মেসেজ করবেন বা যোগাযোগ করবেন। ঠিক আছে, তুমি কল করতে বা কল ধরতে না পারি তাহলে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে নেবেন। ওকে, আর দীনবন্ধু মিত্র টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন, একটা মানে পরোক্ষভাবে কিন্তু দুটো প্রশ্নই কিন্তু এবারে এমএসসি পরীক্ষায় এসেছিল। তাই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন এসএসসিতে আসবেই আসবে। তাই কিন্তু এই প্রশ্নগুলো কমন যোগ্য, আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। ওকে, তো চলুন বেশি দেরি করে ভিডিও শুরু করি। আজ ফার্স্ট প্রশ্ন দীনবন্ধু মিত্র থেকে, ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটকের নাম কি? নীলদর্পণ। ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটকের নাম কি? নীলদর্পণ। সেটি কোথায় প্রথম মঞ্চস্থ হয়? প্রথম মঞ্চস্থ হয়, মনে রাখবেন, 1861 খ্রিস্টাব্দে। সেটি হচ্ছে অপশন ক, ঢাকার পূর্ব রঙ্গভূমিতে প্রথম মঞ্চস্থ হয়। তারপর দেখুন 2 নম্বর প্রশ্ন, ইহাও প্রচার না হয় আমি এমত অনুরোধ করিয়াছিলাম, আমার বিবেচনা ইহা দীনবন্ধুর লেখনীর যোগ্য হয় নাই, বোধহয় অন্যান্য বন্ধুগণও এইরূপ অনুরোধ করিয়াছিলেন, এই জন্য ইহা অনেকদিন অপ্রকাশ ছিল। দীনবন্ধু মিত্রের সুরধ্বনি কাব্য সম্পর্কে কে এই মন্তব্যটি করেছিলেন? ওকে, তো উত্তর হচ্ছে অপশন ক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটা কথা বলি, আমাদের কিন্তু এটা বইতে শুধুমাত্র মানে দীনবন্ধু মিত্রের যে নাটক আছে তা কিন্তু নয়। যদিও এসএলএসটি সিলেবাসে দীনবন্ধু মিত্রের নাট্য সাহিত্য দেওয়া আছে, ওখান থেকেই প্রশ্ন পড়তে পারে, কিন্তু আমাদের এই বাংলা সাহিত্য বইতে দীনবন্ধু মিত্রের কাব্য নাট্য সাহিত্য দুটোই দেওয়া আছে, তার উপন্যাস গল্প আরও দেওয়া আছে। ঠিক আছে, আর বাংলা সাহিত্যিক চৈতন্যমালা যেটা মেন বুকিং হচ্ছে তথ্যভিত্তিক বই, সেখানে এগুলো সব দেওয়া আছে। সেই বইটা এখন বুকিং হচ্ছে, সেটা নিয়ে নেবেন। তারপর দেখুন 3 নম্বর প্রশ্ন, যেটা কিন্তু কমন এসেছিল, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1861 খ্রিস্টাব্দে এ নেটিভ ছদ্মনামে এবং দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? পরীক্ষায় এসেছিল কোনটা? দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। হ্যাঁ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর, এটা আমাদের কিন্তু পরীক্ষায় এসেছিল। অনেকে ভাববেন যেটা পরীক্ষার পর বই বেরিয়েছে, না, এটা হচ্ছে পরীক্ষার 1 মাস আগে এই বইটা কিন্তু প্রকাশিত হয়েছিল, মাদ্রাসা পরীক্ষার আগে। ঠিক আছে, তো এই নাম থেকেই কিন্তু কমন এসছে প্রশ্নটা। ঠিক আছে, তো দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে এ নেটিভ ছদ্মনামে দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে ইংরেজি ভাষায় কে অনুবাদ করেন? উত্তর হচ্ছে অপশন গ, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এ নেটিভ কার ছদ্মনাম? মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম। তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, আঙ্কেল টমস কেবিন এর আদলে বাংলা কোন নাটকটি প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। 5 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি কত সালে প্রকাশিত হয়? সালটা তো মারাত্মক ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অপশন ঘ, 1860 খ্রিস্টাব্দে বা 1782 শকাব্দে। 6 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্র চাকরি করতেন কোন বিভাগে? উত্তর হচ্ছে অপশন গ, ডাক বিভাগে, মানে পোস্ট অফিসে। 7 নম্বর প্রশ্ন, বিখ্যাত নীলদর্পণ 1860 নাটকটির ইংরেজি অনুবাদ 1861 খ্রিস্টাব্দে কী নামে প্রকাশিত হয়েছিল? তথ্য দেখুন, এই অনুবাদটি প্রকাশ করেন রেভারেন্ড রং সাহেব। এটাই কমন এসেছিল, সেটা ঘুরে ফিরিয়ে, আর এটা তো হুবহু কমন এসেছিল। উত্তর হচ্ছে অপশন খ, দ্য নীলদর্পণ অর দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। ওকে, আচ্ছা, ঢাকা থেকে প্রকাশিত প্রথম নাটক হচ্ছে নীলদর্পণ, এটা মনে রাখবেন। আর প্রথম দর্পণ নামাঙ্কিত নাটক হচ্ছে নীলদর্পণ, এটাও মনে রাখবেন। 8 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের কোন নাটকের অভিনয় দেখতে এসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মঞ্চে জুতো ছুঁড়ে মেরেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, নীলদর্পণ। তারপর দেখুন 9 নম্বর প্রশ্ন, কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? উত্তর হচ্ছে অপশন ক, কমলে কামিনী। এর বাকিগুলো দীনবন্ধু মিত্রের লেখা নাটক নয় বা রচনা নয়। 10 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, তোরাব চরিত্রটি নিম্নের কোন নাটকের? সবাই জানেন এটা,
উত্তর হচ্ছে অপশন খ নীলদর্পণ। নীলদর্পণের প্রত্যেকটা নাটকের চরিত্র ইম্পর্টেন্ট। তারপর দেখুন 11 নম্বর প্রশ্ন আরও ইম্পর্টেন্ট। প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বিশ্বাসক্তির যে প্রবল প্রবণতা দেখা দিয়েছিল তা এই নাটকের পটভূমি। এখানে কোন নাটকের কথা বলা আছে? উত্তর হচ্ছে অপশন ক সধবার একাদশী। ওকে, তাহলে 12 নম্বর প্রশ্ন, সৌদামিনী, কুমুদিনী ও কাঞ্চন এই চরিত্রগুলি দীনবন্ধু মিত্রের কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক সধবার একাদশী নাটকের। তারপর দেখুন 13 নম্বর প্রশ্ন, এই নাটকের প্রথম বক্তা হলেন নকুলেশ্বর এবং শেষ বক্তা হলেন নিমচাঁদ। কোন নাটকের কথা বলা আছে? নকুলেশ্বর আর নিমচাঁদ কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক সধবার একাদশী। প্রকাশকাল 1866 খ্রিস্টাব্দ। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন, ভোতারাম ভাট দীনবন্ধুর চরিত্রে ক্ষুদ্র কলঙ্ক, এই মন্তব্যটি কার? সবাই জানেন। উত্তর হচ্ছে অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। আচ্ছা, আপনারা কিন্তু পরীক্ষা দেবেন 50টার মধ্যে, নিজে মনে মনে পরীক্ষা দেবেন, তারপর কে কত নাম্বার পেলেন কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাহলে দেখুন 15 নম্বর প্রশ্ন, সধবার একাদশীতে তথাকথিত নাট্যকাহিনী অতি ক্ষীণ, নেই বললেই হয়। সমস্ত নাটকটি একটি কেন্দ্রীয় চরিত্র, হ্যাঁ, নিম দত্তকে ঘিরে আবর্তিত হচ্ছে। নিমে দত্ত মানে নিমচাঁদ আর কি। কার মন্তব্য? উত্তর হচ্ছে অপশন খ অজিত দত্ত। তারপর দেখুন 16 নম্বর প্রশ্ন, এই নাটকে কোন জীবিত ব্যক্তিকে লক্ষ্য করিয়া লিখিত হইয়াছিল? কোন নাটকটি সম্পর্কে বঙ্কিমচন্দ্র একথা লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ বিএ পাগলা বুড়ো। একটা কথা বলি, আমাদের প্রশ্ন সব সহজ নয়, বারবার বলছি, হয়তো 40টা সহজ বা 30টা সহজ, 15টা মিডিয়াম, 5টা হচ্ছে কঠিন। আমাদের প্রশ্ন কিন্তু এইভাবে আসে, ঠিক আছে? খুবই সহজ তা কিন্তু নয়, কারণ তাহলে তো 50 আপনারা পেয়ে যাবেন। 17 নম্বর প্রশ্ন, ইয়ার আদ্যপান্ত কেবল বখামি ও মদের কথাতেই পরিপূর্ণ, সদর এগারো সম্পর্কে কে মন্তব্য করেছেন? ঠিক আছে, উত্তর হচ্ছে অপশন ক রামগতি ন্যায়রত্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রামগতি ন্যায়রত্ন তার কোন নাটক সম্পর্কে কথা বলেছেন? সধবার একাদশী সম্পর্কে। 18 নম্বর প্রশ্ন দেখুন, মসিরাম, রতা, রাজীব, রাজমণি, কেশব ও বৈকুণ্ঠ প্রমুখ কোন নাটকের চরিত্র? উত্তর হচ্ছে অপশন গ বিএ পাগলা বুড়ো। 19 নম্বর প্রশ্ন দেখুন, এখানে কিন্তু উক্তিগুলো অনেকগুলোই দেওয়া আছে, যেগুলো কিন্তু আপনাদের পিএসসি পরীক্ষায় কাজে লাগবে, কারণ এটা হয়তো পিএসসি সিলেবাসের অন্তর্গত, তাছাড়া এমএসসি আর এসএসসি সিলেবাসেরও তো অন্তর্গত, কোনো অসুবিধা নেই। দেখুন 19 নম্বর প্রশ্ন, অনেকেই জানেন সধবার একাদশী নিমে দত্ত, কাঞ্চন, অটল বা ঘটিরাম ডেপুটিকে। বিশেষত কাঞ্চন যে স্বর্ণবাইজি এবং নিমে দত্ত যে মধুন দত্ত, তাহা বোধ করে কারও জানিতে বাকি নেই। মন্তব্যটি কার? ওকে, উত্তর হচ্ছে অপশন গ তারক বিশ্বাসের। ওকে, এটা কঠিন প্রশ্ন জানি। 20 নম্বর প্রশ্ন, ভর্তৃ বি প্রকৃতাপি রসনতয়া মাস্য প্রতিপং গম কোন নাটকের শুরুতে কালিদাসের শকুন্তলা নাটকের এই শ্লোক ব্যবহৃত হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ নবীন তপস্বিনী। এটাও কঠিন প্রশ্ন। তারপর দেখুন 21 নম্বর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, দীনবন্ধু মিত্রের একমাত্র বিষাদান্তক নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক নীলদর্পণ। ওকে, এখন ট্র্যাজেডি নাটক নীলদর্পণ। 22 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, দীনবন্ধুকে ফাদার অফ দ্য বেঙ্গলি স্টেজ কে বলেছেন? ফাদার অফ দ্য বেঙ্গলি স্টেজ কাকে বলা হয়? দীনবন্ধু মিত্রকে বলা হয়। দীনবন্ধুকে ফাদার অফ দ্য বেঙ্গলি স্টেজ কে বলেছেন? উত্তর হচ্ছে অপশন খ গিরিশচন্দ্র ঘোষ। তারপর দেখুন 23 নম্বর প্রশ্ন, তিনি কার অনুপ্রেরণায় কবিতা লিখতে শুরু করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ ঈশ্বরগুপ্ত বা ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, কত সালে ভারত সরকার কর্তৃক দীনবন্ধু মিত্র রায় বাহাদুর উপাধি লাভ করেন? ঠিক আছে, রায় বাহাদুর কত সালে তিনি লাভ করেন? উত্তর হচ্ছে অপশন গ 1871 খ্রিস্টাব্দে। তা দেখুন 25 নম্বর প্রশ্ন, যেটা হুবু কমন এসেছিল, এমএসসি পরীক্ষায় বলেছিল এটা ছদ্মনাম, এটা ছদ্মনাম নয়, এটা হচ্ছে পিতৃদত্ত নাম। ঠিক আছে, এটা কিন্তু এমএসসি পরীক্ষায় হুবু কমন এসেছিল। তো গন্ধর্ব নারায়ণ মিত্র এটা কার পিতৃদত্ত নাম? এটা ছদ্মনাম হবে না, পিতৃদত্ত নাম হবে। তো গন্ধর্ব নারায়ণ মিত্র এটা কার পিতৃদত্ত নাম? সবাই জানেন, উত্তর হচ্ছে অপশন খ দীনবন্ধু মিত্রের পিতৃদত্ত নাম। 26 প্রশ্ন দেখুন, কুলরাম দত্ত, যমরাজ সদাশিব, বিষ্ণু ও লক্ষ্মী এই চরিত্রগুলো দীনবন্ধু মিত্রের কোন রচনার?
উত্তর হচ্ছে অপশন ক জমালয়ে জীবন্ত মানুষ। ওকে, 7 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের শেষ নাটকের নাম বলুন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম নাটক নীলদর্পণ আর শেষ নাটক কোনটি? উত্তর হচ্ছে অপশন ক কমলে কামিনী নাটক। 18 নম্বর প্রশ্ন, একটা উক্তি আছে, উক্তি নয়, এটা প্রশ্নটা ভালো করে পড়ুন। দীনবন্ধু মিত্রের 3টি নাটকের নায়িকার নাম এক, যথা কমলে কামিনী নাটকে নায়িকার নাম কামিনী, জামাই বাড়ি প্রহসনের নায়িকার নাম হচ্ছে কামিনী। তাহলে তৃতীয় নাটকটির নাম বলুন যার নায়িকার নাম কামিনী। দারুণ প্রশ্ন, তবে ঘুরিয়ে ফিরিয়ে। উত্তর হচ্ছে অপশন ক নবীন তপস্বিনী, 1863 প্রকাশকাল। তাহলে বলতে পারি কমলে কামিনী, জামাই বাড়ির প্রহসন আর নবীন তপস্বিনী, এই 3টে নাটকের তোমার হচ্ছে নায়িকার নাম হচ্ছে কামিনী। মনে রাখবে এই প্রশ্নটা। তা দেখুন 29 নম্বর প্রশ্ন, ভোঁদা, সার্থক দাস, হুতম পেঁচা, ঘেঁটা গোটা, গোমা, বলদ, পঞ্চানন প্রমুখ কোন রচনার চরিত্র? উত্তর হচ্ছে অপশন ক কুড়ে গরুর ভিন্ন গোট। এ থেকে বুঝতে পারছেন শুধুমাত্র আমরা দীনবন্ধু মিত্রের কাব্য থেকে এখানে বা নাটক থেকে প্রশ্ন নেই, নাটক থেকে প্রশ্ন আছে, কাব্য থেকেও প্রশ্ন আছে, আর হচ্ছে উপন্যাস গল্প থেকে প্রশ্ন আছে। তবে এগুলো ডিটেল পড়তে হবে না, শুধু নাটকটাই ডিপলি পড়বেন। বাকিগুলো কার লেখা, এই যেমন কুড়ে গরুর ভিন্ন গোট, এটা কার লেখা, হ্যাঁ, জমালয়ের জীবন্ত মানুষ, এগুলো কার লেখা। তো এইগুলো কার লেখা পড়বেন, এবার তথ্য কিন্তু আসবে না, বারবার বলছি, বা সৌধনী কাব্য কার লেখা, এই তথ্যগুলো পড়বেন। ডিপলি পড়বেন নাটক থেকে, যেহেতু এসএলএসটি এমএসসি সিলেবাসে নাট্য সাহিত্যের অন্তর্গত, ঠিক আছে। কিন্তু পিএসসির জন্য এগুলো পড়ে রাখতে হবে, কারণ পিএসসিতে কিন্তু কোনো ভাগ নেই। তাহলে যেমন 30 নম্বর প্রশ্ন, এই নাটকের প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের ঘটনাস্থল মণিপুর রাজসভা, এই নাটকের শেষ অঙ্কের শেষ গর্ভাঙ্কের ঘটনাস্থল কাছাড় রাজধানী। কোন নাটকের কথা এখানে বলা হয়েছে? উত্তর হচ্ছে অপশন ঘ কমলা কামিনী, ঠিক আছে। নাটকের প্রথমেই হচ্ছে কাছাড় অঞ্চল, তাই কাছাড় রাজধানী হচ্ছে কমলা কামিনী নাটকেরই হবে। তারপর দেখুন 31 প্রশ্ন, জামাই বাড়িকে দুই স্ত্রীর বৃত্তান্ত প্রকৃত, কে কথা লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কথা লিখেছিলেন। 32 প্রশ্ন দেখুন, শ্রী যতীন্দ্রমোহন ঠাকুরকে তিনি কোন নাটকটি উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ কমল কামিনী নাটক, প্রকাশকাল হচ্ছে 1873 খ্রিস্টাব্দ। 33 প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এই প্রহসনের প্রথম বক্তা এবং শেষ বক্তা হলেন বিজয় বল্লভ। দুটোরই মানে প্রথম বক্তা হবে, শেষ বক্তা হবে বিজয় বল্লভ। কোন প্রশ্নের কথা বলা হয়েছে বা বিজয় বল্লভ কোন প্রহসনের উল্লেখযোগ্য চরিত্র? উত্তর হচ্ছে অপশন খ জামাই বারিক। ওকে, তারপর দেখুন 34 প্রশ্ন, বলতে বলতে চলে এলো, কোন প্রহসনের পটভূমি কাছাড় অঞ্চল? খুবই গুরুত্বপূর্ণ, শ্রাদ্ধ রাখুন। উত্তর হচ্ছে অপশন খ কমলা কামিনী নাটকের তোমার হচ্ছে পটভূমি কাছাড় অঞ্চল। ওকে, তারপর দেখুন, যদিও এটা প্রহসন নয়, এটা নাটক হবে, কোন নাটকের পটভূমি কাছাড় অঞ্চল? কমলা কামিনী নাটকের পটভূমি কাছাড় অঞ্চল। ওকে, তারপর দেখুন 25 প্রশ্ন, কঠিন, পরস্পরেণ স্পৃহণীয় শোভং নচেদিদং দ্বন্দ্ব যোজয়িষ্যৎ অস্মিন দয়ে রূপ বিধানযত্ন পত্যু প্রজানং বিতথোহ ভবিষ্যৎ। রঘুবংশ থেকে নেওয়া। কোন একটি উৎসর্গপত্রের পূর্বে কালিদাসের এই শ্লোকটি ব্যবহৃত হয়েছে? এগুলো এসএসসিতে আসবে না, কিন্তু পিএসসির প্রশ্ন এগুলো, ঠিক আছে। উত্তর হচ্ছে অপশন গ লীলাবতী। আমরা এটা বানিয়েছি তো এসএসসি কেন্দ্র করে, না এসএসসি পিএসসি সব প্রশ্ন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তা দেখুন 36 প্রশ্ন, কোন নাটকে দীনবন্ধু মিত্র উড়িয়া ভৃত্য রঘুয়ার সংলাপে প্রচুর উড়িয়া শব্দ ব্যবহার করেছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন গ লীলাবতী নাটকে। 37 প্রশ্ন, কমলে কামিনী নাটক এর প্রকাশকাল কত? একটু আগে পড়েছি, উত্তর হচ্ছে অপশন ঘ 1873 খ্রিস্টাব্দ হলো কমলে কামিনী নাটকের প্রকাশকাল, ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, তারপর দেখুন 38 প্রশ্ন, আর একটা উক্তি, এই বইটা কিন্তু বেশি উক্তি দেওয়া হয়েছে। লীলাবতী নাটক সম্পর্কে কে বলেন? লীলাবতী বিশেষ যত্নের সহিত লিখিত এবং দীনবন্ধুর অন্যান্য নাটক অপেক্ষা ইহাতে দোষ অল্প। এই সময়কে দীনবন্ধুর কবি সূর্যের মধ্যাহ্নকাল বলা যেতে পারে। মন্তব্যটি করেছেন, এটা গুরুত্বপূর্ণ মন্তব্য, পড়ে রাখতেই পারেন। উত্তর হচ্ছে অপশন খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দীনবন্ধু মিত্র সম্পর্কে মনে রাখবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রামগতি, ন্যায়রত্ন, এদের কিন্তু উক্তিগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়ে রাখবেন। তাহলে দেখুন 39 নম্বর প্রশ্ন, যেটা কিন্তু পিএসসি পরীক্ষা কমন এসেছিল। এই 39 নম্বর প্রশ্ন কিন্তু পিএসসি পরীক্ষা কমন এসেছিল।
মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, মানে তোমার হচ্ছে এটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা মেরি ওয়াইফস অফ উইন্ডসোর নাটকের ফস্টাপ, এই ফস্টাপ চরিত্রের সঙ্গে কোন চরিত্রের মিল রয়েছে? হ্যাঁ, এটা পিএসসিতে কমন এসেছিল। উত্তর হচ্ছে অপশন ক, জলধর। মন্ত্রী জলধর চরিত্রের সঙ্গে মিল রয়েছে। তাতে 40 নম্বর প্রশ্ন একটা উক্তি বড় আছে। নবীন তপস্বিনী সম্বন্ধে কে বলেন? নবীন তপস্বিনী খানি একটা উৎকৃষ্ট নাটক, ইহার কয়েক স্থলে যে কিঞ্চিত অসঙ্গত ও অনুচিত ঘটনার বর্ণন আছে, তাহা আমরা আর উল্লেখ করিলাম না। দীনবন্ধুবাবু নীলদর্পণের পর অনেক দিন পর্যন্ত কোনো রচনা করেন নাই। এই জন্য অনেকে বলিত দীনবন্ধুবাবু তাদৃশ কবি নয়েন, নীলদর্পণও ভালো হয় নাই, কেবল সময়গুণে লোকে আদৃত হইয়াছিল। নবীন তপস্বিনী প্রকাশিত হইবার পর অবধি তাহাদের সে মুখ বন্ধ হইয়াছে। এই নাটক কয়েক স্থানে অভিনীত হইয়াছে। এটা কার মন্তব্য? ওকে, উত্তর হচ্ছে অপশন ক, পণ্ডিত রামগতি রাজনের মন্তব্য। 61 প্রশ্ন, নবীন তপস্বী নাটকটি তিনি কাকে উৎসর্গ করেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ওকে, তাহলে দেখুন 42 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থটি রচনাকালে তিনি পেশাগত কারণে তখন নদিয়াতে বসবাস করেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। উত্তর হচ্ছে অপশন ক, নবীন তপস্বিনী। ওকে, তাহলে দেখুন 43 নম্বর প্রশ্ন, এটা অনেকটা বড় আর কি, ঠিক আছে, তো এটা আর পড়াচ্ছি না। দীনবন্ধু মিত্র কাকে তার নাটক উৎসর্গ করতে গিয়ে উৎসর্গপত্রে এই কথা বলেছেন? তা মানে অ্যাকচুয়ালি উৎসর্গপত্র বলাটাই ভালো, কিন্তু অনেকটা বড় উৎসর্গপত্র, ঠিক আছে, যে তুমি আমাকে ভালোবাসো বলেই হোক, অথবা তোমার সকলই ভালো দেখা স্বভাব সিদ্ধ বলেই হোক, তুমি শিশুকাল অবধি আমার রচনায় আমোদিত হও, আমার নবীন তপস্বিনী প্রকৃতি তপস্বিনী, বসন ভূষণ বিহীনা, সুতরাং জনসমাজে যদি নবীন তপস্বিনীর সমাদর হয়, তাহা সাহিত্যানুরাগী মহোদয়গণের সহৃদয়তার গুণেই হইবে। কিন্তু নবীন তপস্বিনী সুরূপা হউন আর কুরূপা হউন, তোমার কাছে অনাদরের সম্ভাবনা নেই। অতএব প্রিয় দর্শন, সরলা অবলাটি তোমার হাতে দিয়ে নিশ্চিন্ত রইলাম। সোজা কথা হচ্ছে উৎসর্গপত্র এখানে দিয়েছে আপনাদের ভালোর জন্য, কিন্তু সোজা কথা হচ্ছে তিনি তার নবীন তপস্বিনী নাটকটি কাকে উৎসর্গ করেছেন? সোজা কথা হচ্ছে তার নবীন তপস্বিনী নাটকটা উৎসর্গ করতে গিয়ে উৎসর্গপত্রে একথা কে লিখেছেন, কারণ উৎসর্গপত্রটা পরীক্ষায় এসেছিল। উৎসর্গপত্র একটা পরীক্ষায় পিএসসি পরীক্ষা সম্ভবত এসেছিল, ঠিক আছে, কিন্তু উৎসর্গপত্রটা পড়ার দরকার নেই, এসএসসিতে উৎসর্গপত্র আসবে না। সোজা কথা নবীন তপস্বী নাটকটি তিনি কাকে উৎসর্গ করেছেন, পরীক্ষায় এটা আসবে। নবীন তপস্বী নাটক তিনি কাকে উৎসর্গ করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। ওকে, তারপর দেখুন 44 নম্বর প্রশ্ন, দীনবন্ধু দুখানি কাব্যগ্রন্থ লিখেছেন, তার মধ্যে একটি হচ্ছে দ্বাদশ কবিতা 1872, অপরটির নাম বলুন। সবাই পারবেন। উত্তর হচ্ছে অপশন ক, সুধনী কাব্য। তাহলে সুধনী কাব্য, দ্বাদশ কবিতা 1872, এগুলি দীনবন্ধু মিত্রের লেখা কাব্যগ্রন্থ। তিনি দুখানি কাব্যগ্রন্থ লিখেছেন, এটা মনে রাখবেন। ওকে, তারপর দেখুন 35 নম্বর প্রশ্ন, সুধনী কাব্য অনেকদিন পূর্বে, এটা পড়বে না, অনেকদিন পূর্বে লিখিত হইয়াছিল, ইহার কিয়দ অংশ বিয়ে পাগলা বুড়োরও পরে লিখিত হইয়াছিল। সুধনী কাব্য সম্পর্কে কে কথা লিখেছিলেন? উত্তর হচ্ছে অপশন গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তার যেহেতু বন্ধু ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তার সম্পর্কে বেশি মন্তব্য করেছিলেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাদের 46 নম্বর প্রশ্ন, কল্পনা কাননে প্রবেশপূর্বক যত্র সহকারে কয়েকটি কবিতা কুসুম চয়ন করিয়া দ্বাদশ কবিতা নামে এক ছড়া মালা সংকলন করিয়াছি। আপনি বর্তমান বঙ্গভাষার জনক, বঙ্গভাষা আপনার তনয়া। ভক্তি সহকারে মালা ছড়াটি মহাশয়ের হস্তে অর্পণ করিলাম, যদি যোগ্য বিবেচনা করেন আপন তনয়ার কণ্ঠে দিয়া আমাকে চরিতার্থ করিবেন। কাকে উৎসর্গপত্রে এই কথা লিখেছেন? ওকে, সোজা কথা দ্বাদশ কবিতা কাকে উৎসর্গ করেছেন? সোজা কথা এটা উৎসর্গপত্র দিয়েছি পিএসসিতে এসেছিল বলে ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু সোজা কথা এসএসসি তো ওটা আসবে না, পিএসসির জন্য দ্বাদশ কবিতা কাকে উৎসর্গ করেছেন, এটা হচ্ছে প্রশ্ন। ওকে, সহজ প্রশ্ন, কিন্তু আপনারা কঠিন করে নেন, সহজ প্রশ্ন। উত্তর হচ্ছে অপশন ক, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি দ্বাদশ কবিতা উৎসর্গ করেছেন। শুধু উৎসর্গপত্রটা দেওয়া আছে, আর কিচ্ছু না। 47 তো বিভিন্ন পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট। কোন নাটকে তিনি কস্যচিৎ পথিকৃৎ ছদ্মনামে লেখেন? হ্যাঁ, কোন নাটকে তিনি কস্যচিৎ পথিকৃৎ ছদ্মনামে লেখেন? এই নীল দর্পণে কিন্তু দুটো ছদ্মনাম পাওয়া যায়, একটা হচ্ছে কস্যচিৎ পথিকস্থ। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন গ, নীল দর্পণ 1860, এটা সবাই জানেন। নীল দর্পণ নাটকটি তিনি কোন ছদ্মনামে লেখেন? উত্তর হচ্ছে কস্যচিৎ পথিকস্থ ছদ্মনামে লেখেন, ঠিক আছে, কিন্তু এখানে
দুটো মানে ছদ্মনাম পাওয়া যায়। যখন গ্রন্থটা মানে একটা থেকে প্রকাশিত হয়, গ্রন্থাগার প্রকাশনা থেকে, সেখানে একটা ছদ্মনাম আছে। আর তোমার হচ্ছে যখন তিনি নিবেদন বা ভূমিকা লেখেন, তখন এই ছদ্মনামটা কুৎসিত প্রতিগস্ত আছে। ঠিক আছে, তো দুটো ছদ্মনামই কিন্তু নীল দর্পণের ছদ্মনাম। কেউ ঘাবড়াবেন না, অনেক অনেক জায়গায় দুরকম পান তাই ঘাবড়ে যান। একটা হচ্ছে যখন গ্রন্থটা প্রকাশিত হয় তখন একটা ছদ্মনাম থাকে, হ্যাঁ, মানে আর একটা যখন তোমার হচ্ছে ভূমিকায় লেখা থাকে, সেটা হচ্ছে কৌশিক প্রতিগস্ত লেখা ছিল, তাই ভূমিকায় কিন্তু কৌশিক প্রতিগস্ত ছদ্মনামটাও হবে। এটা দুটো ছদ্মনাম পাওয়া যায় তোমার এই নীলদর্পণ নাটকে। হ্যাঁ, এটা ওনাকে ঘাবড়েছে, ঘাবড়াবেন না। তারপর দেখুন 800 প্রশ্ন, বিয়ে পাগলা বুড়ো প্রহসনের প্রকাশকাল কত? ঠিক আছে, তো দীনবন্ধু মিত্রের বিয়ে পাগলা বুড়ো এই প্রহসনের প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1866 খ্রিস্টাব্দ। ওকে, এটা আগেই দেখেছেন আপনারা। তারপর দেখুন 49 নম্বর প্রশ্ন, দীনবন্ধু ইহাতে দীর্ঘ দীর্ঘ মাইকেলি ছন্দ নিক্ষেপ করেছেন, খুবই ইম্পর্টেন্ট। লীলাবতী নাটকের দীর্ঘ কবিতা সম্পর্কে কে কথা বলেছে না? লীলাবতী নাটকের দীর্ঘ কবিতা, দীনবন্ধু ইহাতে দীর্ঘ দীর্ঘ মাইকেলি ছন্দ নিক্ষেপ করিয়েছেন। ওকে, উত্তর হচ্ছে অপশন ক, পণ্ডিত রামগতি নীরারত্ন। আগেই বলেছি রামগতি নীরারত্ন আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মন্তব্যগুলো দীনবন্ধু মিত্র সম্পর্কে খুবই ইম্পর্টেন্ট। লাস্ট প্রশ্ন 50 নম্বর, জমালের জীবন্ত মানুষ এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রথমে বলছেন জমালের জীবন্ত মানুষ কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা। ঠিক আছে, জমালের জীবন্ত মানুষ কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, বঙ্গাচল পত্রিকায় প্রকাশিত হয়। ঠিক আছে, অবশ্যই একটা কথা বলে দিচ্ছি, নাটকগুলো পড়বেন। পিএসসির জন্য এই সেটটা বানানো হয়েছে, পিএসসির জন্য আপনারা নাটক, কাব্য সব পড়বেন বা উপন্যাস গল্প সব পড়বেন, কিন্তু এসএসসির জন্য আমি বলছি শুধুমাত্র নাটক থেকে আপনারা তথ্য পড়বেন, বাকি কাব্য থেকে বলুন বা আপনার গল্প বা উপন্যাস থেকে বলুন, তথ্য পড়বেন না। এই যে তথ্য, জমালা জীবন্ত মানুষ বঙ্গবন্ধু পত্রিকায় প্রকাশিত, এগুলো পড়বেন না। হ্যাঁ, জমালা জীবন্ত মানুষ কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা, এটা গল্প উপন্যাস, বাস হয়ে গেল। শুধুমাত্র নাটকগুলোর তথ্য পড়বেন। ঠিক আছে, এটা কিন্তু কেউ ঘাবড়াবেন না, এটা এসএলএসটির জন্য নয়, এটা হচ্ছে এসএলএসটি প্লাস আপনার পিএসসির জন্য। ঠিক আছে, এজন্য সব তথ্য এখানে দেওয়া আছে। এই হচ্ছে 50 75 উত্তরমালা দেওয়া আছে, দেখে নিন। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অনেক কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।